আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান অধ্যায় 4-এর নৈবিত্তিক। আর নৈবিত্তিকের মধ্যে আজকে আমরা এখান থেকে রাখছি হচ্ছে 5টা আর একটা মোটমাট 6টা। কথা না বলে আমরা আজকে শুরু করব একটু দ্রুত। দেখো, একটি গাড়ি 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 44 মিটার ঘুরতে 10 নিউটন বল প্রয়োগ করা হলে তার কাজ কতটুকু করছে। তার মানে আমরা এখান থেকে কি বুঝবো স্যার? দেখো, বলছিল হচ্ছে একটি গাড়ি কত মিটার পথ ধরে একটা একটা গাড়ি এখান থেকে যাত্রা শুরু করে, তো এখান থেকে এরকম করে ঘুরছে, একটা বৃত্তাকার পথ ছিল। বৃত্তাকার পথের কয় মিটার ঘুরছে? ব্যাসার্ধে, কিন্তু ব্যাসার্ধ মানে এখান থেকে এইটুকের মান দেওয়া আছে কত, আর এর মান দেওয়া আছে হচ্ছে 7, আর ঘুরছে কত 44 মিটার ঘুরতে। তার কয় সেকেন্ড সময় লাগছে, মানে কত নিউটন বল প্রয়োগ করে লাগছে? 10 তোমার কি নিউটন বল প্রয়োগ করে লাগছে। তাহলে কাজের পরিমাণ কত? আমরা জানি কাজ সমান সমান কি, ডাব্লিউ সমান সমান কি এফ এস। এফ এর মান দেওয়া আছে হচ্ছে 10, কিন্তু এস এর মান আমরা কি জানি না স্যার। এস কি? এস হচ্ছে সরণ। এখন থেকে সরণের মানটা নির্ণয় করব। তবে এখন এখান থেকে যদি বৃত্তাকার পথে যদি তিনি ঘুরতে থাকে কয় মিটার ব্যাসার্ধ, তাহলে না স্যার কত 7 মিটারের। তাহলে আমরা জানি বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধের যে পরিধি আমরা নির্ণয় করার জন্য সূত্র কি জানি? 2 পাই আর। আমরা জানি 2 তো 2 স্যার, পায়ের মান আমরা জানি হচ্ছে স্যার 22/7 গুণন আর এর মান দেওয়া আছে কত স্যার? কি করে, হ্যাঁ আর এর মান তো 7, আর এর মান হচ্ছে 7। এখন এখান থেকে যদি আমরা কই যে ওর মান আসলে কতটুকু বের হয়, দেখো এই 7 আর এই 7 কাটা 22 কত হয় স্যার? 44 মিটার। তার মানে এখান থেকে কি বলছিল? দেখো, একটি গাড়ি 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 44 মিটার ঘুরছে। তার মানে আমি এখান থেকে যদি যাত্রা শুরু করে, কোন একটা গাড়ি এখান থেকে যাত্রা শুরু করে ঘুরতে 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 আবার এই বিন্দুতে আসছে, কারণ পরিধি সম্পূর্ণ কত আসলে স্যার? 44 মিটার। আর এখান থেকে পাইছি 44 মিটার, তার মানে গাড়িটা ঘুরে আবার এই বিন্দুতে আসছে। এই বিন্দুতে আসছে, তাই সরণ ঘটে কি? সরণ আমরা কাকে বলে? সরণ হচ্ছে যে অবস্থায় কোন একটা বস্তু এই আদি অবস্থায় এবং শেষ অবস্থার যে মধ্যবর্তী যে একবার সরলরৈখিক পথ, ওটাকে বলে সরণ। তাহলে একটা গাড়ি এইটাই হচ্ছে তার আদি বেগ, এইটাই যদি শেষ বেগ থাকে, তাহলে মধ্যবর্তী সরণের মান কত থাকে স্যার? 0। তাহলে গুণন করলে মান পাই কত? 0 জুল। তাহলে এখান থেকে দেখো উত্তর আমাদের 0 জুল কোনটা আছে? কোন নাম্বারে? এটা হচ্ছে কি আমাদের অ্যানসার। এখন ধরো এই ক্যাটাগরির প্রশ্ন তো এটা একটা গেল। আবার এরকমও দিতে পারে যে ধরো জনাব কবির একটা ব্যক্তি, ও হচ্ছে তোমার এখান থেকে শুরু করে ও হচ্ছে বাসা থেকে বের হয়েছে তরি তরকারি কেনার জন্য, বাজারে গেছে এবং বাজার থেকে সমস্ত জিনিসপাতি কিনে আবার বাসায় চলে আসছে। তাহলে তার কাজের পরিমাণ কত? ও কিন্তু বাসা থেকে বের হয়েছিল বলে দিছিল এবং সমস্ত জিনিসপাতি কিনে আবার বাসায় চলে আসছে। আদি অবস্থানে যেটা ছিল স্যার বাসাই, এবং শেষ অবস্থানে কোথায় গেছে? বাসাই। তাহলে মধ্যবর্তী দূরত্ব কত হয়েছে স্যার? 0। মধ্যবর্তী দূরত্ব 0 থাকার কারণে তিনি যত কাজ করছে পদার্থবিজ্ঞানের ভাষায় তিনি কাজ করছে হচ্ছে 0 জুল। অনুরূপভাবে এক্ষেত্রেও তাই। একটা গাড়িটা দেওয়া ছিল, গাড়ির পরিধির মান আসলে 44 মিটার এবং ঘুরছে বলে 44 মিটার, তাই সম্পূর্ণ ঘুরে আবার এই বিন্দুতে আসছে। সরণের মান 0 থাকার কারণে ও সমস্ত কাজের পরিমাণ কি হয়ে গেছে স্যার? 0 হয়ে গেছে। আচ্ছা, তাই দ্বিতীয় নাম্বার একটা প্রশ্ন আছে, দেখো, কবির 10 কেজি মালামাল নিয়ে 850 মিটার উঁচু একটি পাহাড়ে আরোহণ করলো। তার ওজন 55 কেজি হলে কাজের পরিমাণ কত? আমরা এখানে 2 নাম্বারটা একটু সমাধান করব। 2 নাম্বারটা বলে দিছিল হচ্ছে আমরা এখান থেকে সমাধান করতে গেলে আমাদের যেটা দরকার কাজ সমান আমরা কি জানি? এফ এস। এফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি স্যার? এম এ এস। এখন দেখো, যদি ও উপরে না উঠতো, নিচের দিকে যাইতো, তাহলে আমরা এ রাখতাম। যেহেতু উপরের দিকে উঠছে, তাহলে এখান থেকে এর পরিবর্তে হবে জি, আর এস এর পরিবর্তে হবে কি স্যার? এইচ। মানে এক কথায় যে স্যার ওই যে বিভব শক্তির যে সূত্র আছে, আমরা জানি যতটুকু উপরে ওঠা যায় তত হচ্ছে তার কি থাকে, তার বিভবের মানগুলো বাড়ে। কোনোবার বিভব শক্তি এক ধরনের কাজ, এটা হচ্ছে তার একটা প্রমাণ যে ডাব্লিউ সমান সমান এম জি এইচ। তোমরা সরাসরি এটা লিখতে পারো। আমি একটু লিখছি কেন? কারণ তোমাদের একটু মনে করে দেওয়ার জন্য আর চিন্তাশীল হওয়ার জন্য, আসলে এটা কিভাবে আসলো, কেন আসলো। আচ্ছা, যাই হোক, এখান থেকে বলছিল হচ্ছে কবির কত কেজি ছিল, মানে 10 কেজির একটা মাল নিছে, আর কবিরের নিজস্ব ভর ছিল 55 কেজি। এখানে বলে দিচ্ছে তার ওজন 55 কেজি হলে, তাহলে দুইটা মিলে এভারেজে কি করতে হবে স্যার? দুইটা মিলে একসাথে যোগ করে দেওয়া লাগবে। যদি তা না করো, তাহলে পরবর্তীতে মান অঙ্ক হয় না। স্যার এই সূত্র এই অঙ্কগুলো তো আমরা পারবোই, তাহলে আপনি 5-6টা অঙ্ক করাবেন, একটু কঠিনতা করান। কিন্তু এই যে জায়গায় একটু চেষ্টা লাগে, ওই জায়গায় একটু সারা দেওয়ার চেষ্টা করবো যে 10 কেজি যদি দেওয়া থাকে, এক্সট্রা করে মা ওইটা কি করে দিতে হবে স্যার? যোগ করে দিতে হবে ভরের সাথে। তারপরে দেখো উচ্চতার মান দেওয়া আছে কত? 850 মিটার, আর আমরা জির মান তো জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই সবগুলো এখানে বসাও। 65 গুণন 9.8 গুণন উচ্চতা আছে 850। এই সবগুলো আমরা গুণন করবো, গুণন করার পর যা পাবো তাই উত্তর। 65 গুণন 9.8 গুণন 850 মান পাই। দেখো তা এই যে একটু এখানে একটু সমস্যা আসছে, 5 4 1 4 5 0 জুল।
কিন্তু আমাদের এখানে কি আছে 5.5 গুণন 10⁵ এই যে 5.4 গুণন 10⁵ এরকম যদি থাকে স্যার আমরা তো ক্যালকুলেশন পাচ্ছি এইটা। যদি এরকম হয় তোমরা সরাসরি ক্যালকুলেটরের মাধ্যমে বাই করতে পারো যে একদম এই যে নিচের কর্নারে দেখা যায় কিনা আমি জানি না, দেখো তোমাদের ক্যালকুলেটরের মধ্যে দেখো এই যে সাইন্টিফিক ক্যালকুলেটর দেখো ENG লেখা আছে, ওখানে একটু ক্লিক করো, ওখানে ক্লিক করলে মানটা পাই যাচ্ছে এরকম 5.4 গুণন 10⁵ এরকম পাইছি। কিন্তু আমার তো এখানে এরকমও নাই স্যার, তাহলে আমাদের আছে কোন জায়গায় এরকম আছে 5.4, তাহলে এই দশমিকটা আছে না, এই দশমিকটা আমরা এইখানে নিয়েছি, এই দশমিকটা আমরা এইখানে নিয়েছি। তাহলে যত তোমাদের যেটা জানতে হবে এটা হচ্ছে যদি এরকম সংখ্যা থাকে আর বৈজ্ঞানিক আকারে বানাইতে হয়, যেহেতু আমরা বাম দিকে যাব ততগুলো সংখ্যা হবে উপরে হচ্ছে পাওয়ার 10-এর উপরে হচ্ছে ততগুলা প্লাস পাওয়ার, মানে কোনো কিছু লিখতে হবে না, সরাসরি খালি ওই সংখ্যাগুলো বসাই দেবা। আর যদি ডান দিকে যাই তাহলে উপরে পাওয়ার ঠিক হবে, ওগুলো হবে মাইনাস, বাম দিকে গেলে প্লাস, ডান দিকে গেলে কি হবে মাইনাস। আর দেখো এখানে দশমিক নাই মানে কোন জায়গায় ছিল, এই জায়গায় ছিল। আর এটা কিন্তু ক্যালকুলেটারে আসে, আমি দুইটা একদম শিখা দেবো তাই লিখছি। দশমিকটা ছিল মনে মনে এই পাশে 1 2 3 4 5, তাহলে আমরা নিব কোন জায়গায়, এই জায়গায়। তাহলে এই জায়গায় যদি নেই তাহলে গুণন 10⁵ কত লিখবো স্যার 5 এত জুল। এখন যদি স্যার প্রথম মানের মধ্যে দেখবা যে তুমি সময় নাই স্যার এতক্ষণ করার, তাহলে তুমি ENG মানলে দেখবা যে এরকম পাইছো, তাহলে তুমি আরো 2 করে এখানে দাও, তাহলে এনে যে নেতে ছিল কত 3, আর 2 করে কোন দিক গেছো এই দিক, তাহলে 3 আর 2 যোগ করলে কত হয় 5। তুমি ক্যালকুলেটরের সাহায্যে এরকম করে করতে পারো, আবার এরকম করে লিখতে পারো স্বাভাবিক, মানে আমরা যেরকম করে এখান থেকে শিখলাম। তার মানে উত্তরটা দাঁড়ায় কত 5.4 গুণন 10⁵। এখান থেকে দেখো 5.5 গুণন 10⁴ বা 5.4 গুণন 10⁵ এই দেখো নাম্বার। আর বাকি দেখো 4.6 আছে আর 8.3 আছে, এগুলো 3 নেই হবে না। তার মানে এখান থেকে আমরা পাইলাম কয় নাম্বার স্যার, খ নাম্বার। 3 নাম্বারটা সমাধান করব, তবে তার আগে এগুলো একটু মুছে নিই। এখন দেখো 3 নাম্বার, কোন বস্তুর ত্বরণ না থাকলে কাজ শূন্য হবে। কোন বস্তুর ত্বরণ নাই, ত্বরণ মানে কিসের মান ছাড়ে, যে এর মান 0 হলে তাহলে বলছে কাজ হবে কি 0, বল হবে 0, আর ইউ আদিবেগ এবং শেষ বেগ কি হবে তোমার সমান, আদিবেগ যা হবে শেষ বেগ সমান হবে। এই তিনটা সূত্রের হচ্ছে উত্তরটা হবে হচ্ছে 1 2 3। 1 2 3 মানে স্যার তিনটাই হবে, কিন্তু কেন হবে এটাই স্যার সমানাইছো। আমরা যদি জানি W সমান কি স্যার F S, F এর মান কি লিখতে পারি MA আর একটা S। এখন বলে দিছে M এর মান যাই থাকুক ধরে রাখলাম, গুণন এর মান তো সবসময় এখন বলে দিছে ত্বরণ যদি না থাকে, ত্বরণ না থাকলে ত্বরণের মান 0 হবে, আর S ধরে রাখলাম। আর গুণনের ক্ষেত্রে যদি কোনো একটা রাশি বা কোনো একটা পদ যদি কি থাকে শূন্য থাকে, সবগুলা গুণন করলে কি পাবো স্যার 0 পাবো। তাহলে এখান থেকে 0 জুল পাইলাম, এই যে কাজের পরিমাণ তাহলে কি হবে 0 জুল। তার মানে এক নাম্বারটা কি আছে ঠিক আছে। এর পরবর্তীতে কি বলছে বল হবে 0, তো বল তো 0 হবে স্যার, বলে যে F সমান MA, F সমান MA, এর মান তো নাই, এর মান 0 হলে এমনিতে এই মানগুলো সবগুলো কি পাবো 0 নিউটন। তার মানে এখান থেকে আমাদের বলের মান কি পাবো 0। এখন এসো আদিবেগ এবং শেষ বেগ। আদিবেগ এবং শেষ বেগ যদি আমরা চিন্তা করি, দেখো ত্বরণ যদি না থাকে তাহলে আদিবেগ আর শেষ বেগ কি থাকে সবসময় জানি 0 থাকে। ধরো একটা রেখা এরকম রেখাচিত্র যদি থাকে একদম সোজাভাবে চলে যেতেছে, ধরো একটা বস্তু এখানে ছিল, ধরো 30 মিটার পার সেকেন্ডে চলে যাচ্ছে, 30 মিটার পার সেকেন্ডে চলতেছে, সমবেগে চলতেছে এখানে যাওয়ার বেগ কত হবে স্যার তোমার বেগ শেষ বেগ v সমান পাবো কত 30 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে কখন এই একটা বস্তুকে আমরা কি ত্বরণ যদি না থাকে তাহলে এটা সমান বেগে চলবে, তাহলে এটারও 30 মিটার পার সেকেন্ড, এটাও 30 মিটার পার সেকেন্ড, তাহলে আদিবেগ আর শেষ বেগ কি হবে সমান হবে। এই কারণে আদিবেগ আর শেষ বেগ সমান হলেই তো ত্বরণ থাকে না, ত্বরণের মান 0 হয়। আচ্ছা এটা গেল সে, তাহলে আমাদের কয় নাম্বার 1 2 3 তিনটা হচ্ছে উত্তর। এরপরে 4 নাম্বারটা কি বলছিলাম, গতিশক্তি 9 গুণ হলে বেগ কত গুণ হবে। আমাদের আসলে সূত্রটা হচ্ছে কি হাফ mv², আর এটাকে প্রকাশ করা হয় টি দ্বারা, তোমাদের বই টি দ্বারা প্রকাশ করছে, আমরা ই কে দ্বারা প্রকাশ করছি। আচ্ছা যাই হোক, এখান থেকে যেটা আসলে মূলত প্রমাণ করছিলাম ওটা হচ্ছে হাফ আর এম হচ্ছে নির্দিষ্ট একটা মান, হাফের মান তো হাফই, বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না, এটা উঠাই দিলে কোনো সমস্যা নাই, এখান থেকে থাকে শুধুমাত্র কি ভি। তো গতিশক্তি তোমার এই করার জন্য নির্ভর করে কার উপরে, বেগের উপরে। যদি বেগ বাড়ানো হয় গতিশক্তি বাড়ে, আর বেগ কমালে হলে গতিশক্তি কমে, এটা সে সূত্র আমরা প্রমাণ করছিলাম। এখন বলছে হলে গতিশক্তি 9 গুণ হলে বেগ কত গুণ হবে। তাহলে আমরা ধরেন আমি একটু সমান নিজের সুবিধার জন্য অঙ্কটা করার স্বার্থে, এখন যদি আমি বলি যে এই পাশ থেকে ভি রাখলাম, তাহলে এই পাশ থেকে টি দিব, তার টির উপর কি হবে স্কোয়ার হবে। কারণ আমরা জানি এটা হচ্ছে ধরো এই পাশে নিলাম স্কোয়ার ছিল, এটাকে ওই পাশে দিলে কি হবে স্যার রুট। এটা একটু মুছি, রুট
এখন দেখো এখান থেকে বলছিল কত গুণ, 9 গুণ, 9 গুণ দিলে কত পাই, 3। আমরা এক কথায় স্যার উপরে কি করে দেবো, স্কয়ার করে দেবো। আর প্রশ্ন যদি এরকম দেয় যে গতিশক্তি তোমার 16 গুণ বৃদ্ধি করলে বেগ কত গুণ হবে, তাহলে 16 গুণ হলে এখানে কত বসাবো, 16 বসালে কত হবে 4। এখন যদি বলে 25 গুণ, তাহলে 25-এর উপর রুট করে দাও, 25-এর উপর রুট করো, রুট করলে মান পাই কত 5, তাহলে উপরে উত্তর হইতে কত 5 গুণ। এখন যদি প্রশ্ন ঠিক এরকম হয় যে ধরো উল্টারও প্রশ্ন করে যে বেগ ধরো 2 গুণ বৃদ্ধি করলে গতিশক্তি কয় গুণ বৃদ্ধি হইতো, তাহলে এই যে গতিশক্তি কার উপর নির্ভর করে, বেগের উপর নির্ভর করে না, কি সমানুপাতিক আসলে কি v স্কয়ার। তাহলে এখান থেকে 2 এর উপর স্কয়ার দাও, তাহলে কত বাড়ায় 4। তাহলে এখান থেকে পাইতাম কি, মানে প্রত্যেক ক্ষেত্রেই যদি বলতো যে বেগ 2 গুণ বৃদ্ধি করা হয়েছে, গতিশক্তি স্কয়ার করে দিত 4 গুণ। যদি বলতো 3 গুণ বৃদ্ধি করা হয়েছে, তাহলে এটা বলতো 9 গুণ। যদি বলতো 4 গুণ বৃদ্ধি করা হয়েছে বেগ, তাহলে গতিশক্তি কয় গুণ, তাহলে 4 এর উপর স্কয়ার করে 4 4 16। 5 গুণ বৃদ্ধি করলে 5 5 25, 7 এর উপর স্কয়ার করে 7 7 49, গতিশক্তি এরকম করে বৃদ্ধি পাইতো। তাহলে আমরা একটা প্রশ্ন শিখলেও এখান থেকে নানা মুখিত প্রশ্নগুলো আসে, এগুলো সমাধান করে শিখছি ইনশাল্লাহ। এরপরে দেখো এই ক্যাটাগরির মধ্যে একটা প্রশ্ন আছে একটু প্যাচ দিতে হবে, তাই যে বাচ্চাদের একটু বিভ্রান্ত করার চেষ্টা করে, ওইটা হচ্ছে কোনটা, কোন বস্তুর ভর অর্ধেক এবং বেগ 4 গুণ করলে গতিশক্তি কত গুণ হবে। এই মাত্র শিখছিলাম যে বেগ যদি 4 গুণ করি গতিশক্তি কত হবে 16। কেন, কারণ 4 এর উপরে স্কয়ার করবো, তাহলে পাবো কত 16। বেগ যদি কয় গুণ বৃদ্ধি করি, 4 গুণ, বেগ 4 গুণ বৃদ্ধি করলে গতিশক্তি পাবো, আমরা শিখছি যে বেগের উপরে করবো স্কয়ার করলে পাইবো কত 16। 4 এর উপর স্কয়ার করে 4 4 16। এখন বলছে সে ভর অর্ধেক। ভর অর্ধেক মানে কি, আগে যদি থাকতো m, পরবর্তী সে m ভাগ 2, কেন, কারণ অর্ধেক করে দিছে, ওই 2টা সেইখানে ভাগ হবে, ভাগ হলে কত হবে 8 গুণ। যদি এরকম প্রশ্ন করে যে ভর অর্ধেক, তাহলে 2 দ্বারা ভাগ করবে। আর যদি বলে 1/4 ভরের করে দিল, তাহলে আগে ছিল যে ভাগ তার থেকে 4 ভাগ বেশি করে দিচ্ছে, তার মানে এখান থেকে তুমি কত দ্বারা ভাগ করতে, 4 দ্বারা ভাগ করতে। যদি বলে দিত 1/6, তাহলে এখানে 6 দ্বারা ভাগ করতে। যদি বলতো ভর তোমার আগে যেটা ছিল ওইটা দ্বিগুণ করা হয়েছে, তাহলে এখানে কিন্তু ভাগ করতাম না, পরবর্তীতে 16 গুণন 2 করে দিতাম। 16 তো পাইছি, ভর আর এক্সট্রা করে 2 গুণ করা হয়েছে, তাহলে কত গুণ হইতো 32 গুণ হচ্ছে ভরবেগের মান, কি গতিশক্তির মান বৃদ্ধি পাইতো। যেহেতু এই নোট দেখ করছে, তাহলে উত্তর আমাদের কয় গুণ পাইছি 8 গুণ। তাহলে এখান থেকে শিখবো কোনটাই, যেটা 8 গুণ, এটার রেজাল্ট শেষ। তো এখানে একটু মিস্টেক হয়েছিল আমাদের, পরবর্তীতে নীল কালি ছিল, পরে লাল কালি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, 6 নম্বর যেটা দেখো, হাফ এম ভি স্কয়ারকে নিচের কোন রূপে প্রকাশ করা যায়। হাফ এম ভি স্কয়ারকে নিচের কোনটি রূপে প্রকাশ করা যায়, এখান থেকে 4টা দিছে, এই 4টার মধ্যে যে কোনো একটা রূপ আছে, আমরা এখন প্রমাণ করবো। দেখো মূল বইয়ের সাপেক্ষে আমরা একবার প্রমাণ করছিলাম, এখন নৈমিত্তিকের সাপেক্ষে আমাদের একবার প্রমাণ করতে হবে। ওটা হচ্ছে আমরা সূত্র শিখছিলাম ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as। এখন দেখো এখান থেকে যদি আমি উভয় পক্ষকে হাফ এম ভি মানে হাফ এম দ্বারা গুণন করে দেই, তাহলে মানটা কি পাই, ইউ স্কয়ার প্লাস 2as। এখন ভালো মতো দেখো, একটু কালো কালিতে লিখবো। এখন এই পক্ষে যেটা আসলে এটা হাফ এম, এই পক্ষে যেটা আছে এটাও হাফ এম দ্বারা কি করে দিছি, গুণন করা হয়েছে। এখন দেখো এখান থেকে যদি গুণন করার পাই, মানটা যা ছিল তাই রাখবো। এখান থেকে এই যে এইটার সাথে এটা একবার কি আছে গুণন, এটার সাথে এটা একবার কি আছে গুণন, হাফ এম ইউ স্কয়ার প্লাস এখান থেকে হাফ এম, এখান থেকে 2as এটা থাকলো। এখন যদি আমি বলি এই 2 আর এই 2 কাটা দেওয়া যায়, তাহলে এখান থেকে কি পাই, হাফ এম ভি স্কয়ার সমান সমান হাফ এম ইউ স্কয়ার প্লাস এম এ এস। সর্বশেষ যেটা অতএব এম এ হাফ এম ভি স্কয়ার সমান সমান হাফ এম ইউ স্কয়ার প্লাস ডাব্লিউ কি এ এম এ এস। এটার পরিবর্তে দেখো ডাব্লিউ সমান সমান কি শিখছিলাম এফ এস, আর এফ এর পরিবর্তে লিখতে পারি এম এ এস। তাহলে এম এ এস এর পরিবর্তে আমরা এক কথায় কি লিখতে পারলাম স্যার, এই যে ডাব্লিউ এর মানটা লিখতে পারলাম। তাহলে এম এ এস এর পরিবর্তে কি লিখতে পারবো, ডাব্লিউ। তাহলে হাফ এম ভি স্কয়ার সমান সমান কি পাইলাম, হাফ এম ইউ স্কয়ার প্লাস ডাব্লিউ। এখানে কি আছে, নাই, এটা আছে দেখো হাফ এম ইউ স্কয়ার প্লাস ডাব্লিউ। কিন্তু এইটা হইলো না কেন স্যার, এই যে ডাব্লিউ এর পরিবর্তে সামনে একটা 2 দেওয়া আছে। আর এটা কেন হলো না, ডাব্লিউ তো আছে, কিন্তু এই যে এখানে যেটা বিভ্রান্ত করে, এটা হচ্ছে হাফ এম ইউ স্কয়ার, কিন্তু ভি স্কয়ার না। কিন্তু বাচ্চারা মাঝে মধ্যে অঙ্ক করার পর উত্তেজিত হয়ে যায় এবং বলে যে মিলাইতে গেছে, তাহলে এটাই এমনি দিয়েছিল গ নাম্বার হবে, কিন্তু খ নাম্বার দিয়েছি, ক নাম্বার ঘ নাম্বার, তাহলে কিন্তু ভুল। কেন কেন আছে ইউ স্কয়ার, তুমি দিছো ভি স্কয়ার, তাই উত্তেজিত না হয়ে দেখবা যে এখানে কোনটা আছে, ইউ স্কয়ার আছে না ভি স্কয়ার আছে। যেহেতু ইউ স্কয়ার আছে উপরটা দিবা, যদিও এটা তোমার আমি যেখান থেকে মানে নিছি এই প্রশ্নটা
ওইটাতে এটা ছিল না, কিন্তু তোমাদের সতর্কতার জন্য আমি এটা নিয়েছি, তাহলে তোমরা বুঝতে পারো যে না আসলে আমাদের যে ইজি পারার শর্তেও উত্তেজিত না হই। তো আমরা চাইছিলাম হচ্ছে কি আজকের এমসিকিউ গুলা 2টা ক্লাস দেওয়ার জন্য। তবে হয়তো বা এরপরে 2টা মানে একটা তো ক্লাস পাইছই, ইনশাল্লাহ এর পরবর্তীতে একটা হইতে পারে, 2টা হইতে পারে, কারণ এই অধ্যায়ের সৃজনশীলগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশিগুলো অন্যান্য তুলনায় অনেক বেশি আছে। আর এর মধ্যে আমার যেহেতু মানে আমার হাতে লিখতে হয়, আর এখানে জায়গাও পরিমাণ কম, তার কারণে আমাদের 2টা ভিডিও আসতে পারে। তবে আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।